মানবিক প্রথম বর্ষের ছাত্রীরা, আজকে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6 থেকে আমাদের আলোচনা রেখেছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব। সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব তিনটি দিক থেকে পর্যালোচনা করা যায়। প্রথমত ব্যক্তি জীবনে সংস্কৃতির প্রভাব, দ্বিতীয়ত গোষ্ঠী জীবনে সংস্কৃতির প্রভাব, তৃতীয়ত আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য তৈরির ক্ষেত্রে। তো প্রথমত ব্যক্তি জীবনের সংস্কৃতির গুরুত্ব বা প্রভাব কিছু পয়েন্টের মাধ্যমে তুলে ধরা যায়। যেমন 1, ব্যক্তির আচার আচরণ নির্দিষ্টকরণের পদ্ধতি, মানে ব্যক্তির আচার আচরণ নির্দিষ্টকরণের ক্ষেত্রে তোমার সংস্কৃতি কীরূপ প্রভাব ফেলে সেটা আলোচনা করব। 2, ব্যক্তিকে পরিপূর্ণ সভ্য মানুষে পরিণত করার ক্ষেত্রে সংস্কৃতি কী ভূমিকা রাখে। তারপর বিভিন্ন ধরনের ঘটনা সমাজে ঘটে থাকে, সেক্ষেত্রে সংস্কৃতি কীরূপ ভূমিকা রাখে। এরপরে গোষ্ঠী জীবনে সংস্কৃতির কীরূপ ভূমিকা বা প্রভাব বা গুরুত্ব রয়েছে। 1 নম্বর, আমরা বোধের সৃষ্টি করে সংস্কৃতি। সামাজিক সংহতি সংরক্ষণের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা রয়েছে। জ্ঞানের পিপাসা বৃদ্ধির ক্ষেত্রে সুস্থ গোষ্ঠী জীবন সম্ভব করে। তৃতীয়ত আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য। তাহলে আমরা প্রথমে ব্যক্তি জীবনের সংস্কৃতির যে পয়েন্টগুলো রাখা হয়েছে, মানে ব্যক্তি জীবনের সংস্কৃতি কীরূপ ভূমিকা রাখে, আমরা 3টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। চলো আমরা এই পয়েন্টের আলোচনায় ফিরে যাচ্ছি। হ্যাঁ ছাত্রীরা, আমরা যেটা বলছিলাম ব্যক্তি জীবনের সংস্কৃতির কীরকম ভূমিকা রাখে বা কীরকম প্রভাব বিস্তার করে সেটি আমরা 3টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করব বলেছি। প্রথমে লক্ষ্য করো 1 নম্বর পয়েন্ট, শিরোনাম দেওয়া হয়েছে ব্যক্তির আচার আচরণ নির্দিষ্টকরণের পদ্ধতি। মানুষ সংস্কৃতির মাধ্যমে সমাজবদ্ধ আচার ব্যবহারের এক নির্দিষ্ট পদ্ধতি বা ধারা লাভ করে। সংস্কৃতির প্রভাবে ব্যক্তি সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনায়াসে স্বাভাবিক আচরণ করতে পারে। বাস্তবিক সমাজ জীবনে বিচিত্র বহু ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। সুস্থ সমাজ জীবনের স্বার্থে এসব বিচিত্র ঘটনা সন্তোষজনকভাবে মোকাবিলা করা প্রয়োজন। এর জন্য প্রয়োজনীয় শক্তি সামর্থ্য ব্যক্তির সংস্কৃতির মাধ্যমে পেয়ে থাকে। সামাজিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন জটিল অবস্থার সমাধান সংস্কৃতির মাধ্যমে পাওয়া যায়। কোথায় কী অবস্থায় কখন কি করতে হবে বা কি করতে হবে না ব্যক্তি আগেভাগেই তার সংস্কৃতির মাধ্যমে জানতে পারে। ফলে ব্যক্তি সুস্থ, স্বাচ্ছন্দ্য ও সাবলীল সমাজ জীবন অব্যাহত থাকে। অর্থাৎ আমরা সমাজের বিভিন্ন রকমের মানুষের সাথে আমাদের দেখাশোনা হয়, সেক্ষেত্রে আমরা কোথায় কখন কি আচরণ করব। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে দেখা হলে তার সাথে কীরকম আচরণ করব, বা একজন সমবয়সী মানুষের সাথে দেখা হলে তার সাথে কীরকম আচার আচরণ প্রকাশ করব, বয়সে অনেক ছোট তার সাথে কীরকম ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা আমাদের কালচার অর্থাৎ সংস্কৃতির মাধ্যমেই জানতে পারি। এবং সংস্কৃতির মাধ্যমে জানা মানেই অবশ্যই ভালো কোনো আচার আচরণ প্রকাশ করা, এবং ভালো আচার আচরণ প্রকাশের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। এরপরে আসো ব্যক্তিকে পরিপূর্ণ সভ্য মানুষে পরিণত করার ক্ষেত্রে। সংস্কৃতি ব্যক্তিকে পরিপূর্ণ সভ্য মানুষ হিসেবে গড়ে তোলে, যাতে সে যথার্থ সামাজিক জীবে পরিণত হয়। ব্যক্তিকে যদি সমাজ ও সংস্কৃতির পরিমণ্ডলের বাইরে রাখা হয়, তবে তার পক্ষে প্রকৃত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব নয়। বরং এরকম ক্ষেত্রে ব্যক্তি বর্বর বা অসভ্য জীবনের খোলস ছেড়ে দিয়ে আসতে পারে না। ব্যক্তিকে সামাজিক জীব হিসেবে বসবাসের জন্য কতগুলো যোগ্যতা গুণাবলী অর্জন করা একান্তভাবে অপরিহার্য হয়ে দেখা দেয়। সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি এগুলো সহজে অর্জন করতে পারে। যথার্থ মানুষ হিসেবে সামাজিক স্বীকৃতি ও পরিচিতি পাওয়ার জন্য ব্যক্তি মানুষকে সংস্কৃতির পরিমণ্ডলের মধ্যে বসবাস করতে হয়। সংস্কৃতি ব্যক্তির সামনে একটি পরিপূর্ণ জীবন আদর্শ তুলে ধরে। পোশাক আশাক, আচার আচরণ, খাদ্য গ্রহণ প্রভৃতি সমাজ জীবনের বিভিন্ন বিষয় সংস্কৃতির মাধ্যমেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করে। সংস্কৃতি ব্যক্তি মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং তাকে গোষ্ঠী জীবনের উপযোগী করে তোলে। প্রকৃত প্রস্তাবে সংস্কৃতি ব্যক্তিকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে।
যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, তোমাকে ভোজন মানে ভোজ আয়োজনের একটা দাওয়াত পেয়েছো, সেখানে প্রায় 20 থেকে 30 জন মানুষ একসাথে খেতে বসলো। খাবার সবাই খেতে বসেছে, খাবার সার্ভ হচ্ছে, সার্ভ এখনও পরিপূর্ণতা আসেনি, কিছু কিছু আইটেম এসেছে, আবার কিছু কিছু আইটেম আসার পথে আছে টেবিলে। কিন্তু হঠাৎ করে যদি সেই 20 থেকে 30 জন মানুষের ভেতরে তুমি একজন আমন্ত্রিত বা নিমন্ত্রিত ব্যক্তি, সেক্ষেত্রে তুমি যদি হঠাৎ করে তোমার প্লেটেই শুধু তোমার খাবারগুলো বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দাও, তোমার অনেক ক্ষুধা পেয়েছে, আর বাকি মানুষগুলো ওয়েট করছে পরিপূর্ণভাবে সার্ভ হলে তারপর তারা খাবে, বা কোনো একজন মানুষ এসে পৌঁছায়নি তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তোমার ক্ষুধা পেয়েছে বিধায় তুমি নিজে নিজেই সামনে খাবার আছে, তুমি আর অপেক্ষা না করে তুমি খেয়ে ফেলছো, এটা কিন্তু ভালো আচরণ হবে না। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও তোমাকে কিছু নিয়মকানুন পালন করতে হবে। সবাইকে একসাথে ডেকে নিয়ে এসে খেতে হবে, সবাই ঠিকভাবে খাবার পেয়েছে কি না সেটা খেয়াল করতে হবে, এবং খাবার কিভাবে খাচ্ছ, তোমার নিজের খাবার খাওয়ার কিছু স্টাইল সবার দৃষ্টিগোচর হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পোশাক আশাক, যে কোনো প্রোগ্রামে যে কোনো ধরনের পোশাক পরে যাওয়া যায় না। যেমন তুমি স্কুল অথবা কলেজে এক রকমের পোশাক পরবে, তোমার বাসায় এক রকমের পোশাক থাকবে, কোনো ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেখানে একরকম পোশাক, কোনো বিয়ের প্রোগ্রাম হচ্ছে, পার্টি হচ্ছে, সেখানে তুমি আরেক রকম পোশাক পরবে। তুমি বিয়ে পার্টির পোশাক তো আর স্কুল কলেজে পরে আসতে পারো না, সেখানে একটা ড্রেস কোড থাকবে। তো এখানে পোশাক আশাকের ক্ষেত্রেও তোমার স্থান বিশেষ চিন্তা করে তোমাকে পড়তে হবে, এবং এই যে চিন্তা করাটা, এটাই হচ্ছে সংস্কৃতির অংশ। আচ্ছা, এরপরে দেখো বিভিন্ন ঘটনার ব্যাখ্যা বলেছি। সমাজ জীবনে বিভিন্ন ঘটনাবলীর ব্যাখ্যা ও বিশ্লেষণ একমাত্র সংস্কৃতির মাধ্যমে পাওয়া যায়। এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে ব্যক্তিমাত্রে তার ইতিকর্তব্য নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ যেটা বলতে চাচ্ছে যে হিন্দু সমাজের ঐতিহ্য সম্ভূত বিভিন্ন সংস্কার বা কুসংস্কারের অস্তিত্ব অস্বীকার করা যায় না, তবে সংস্কৃতি ভেদে এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। যেমন সনাতন ধর্মের কিছু সংস্কার বা কুসংস্কার রয়েছে, যেটা সনাতন ধর্মের মানুষ কখনো সেটা অস্বীকার করতে পারবে না, কিন্তু তারপরেও কিছু কিছু স্থান বিশেষ রয়েছে, সেখানে তুমি চাইলেই তোমার সংস্কার বা কুসংস্কারকে তুমি নিয়ে আসতে পারো না, সেটা স্থান বিশেষে তোমাকে সেটা পরিবর্তন করতে হবে। যেমন তুমি ব্রাহ্মণ সমাজে বা ব্রাহ্মণ বর্ণে জন্ম নিয়েছ। সনাতন ধর্মের 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ সবচেয়ে উঁচু জাত মনে করা হয় সনাতন ধর্মে। তো ব্রাহ্মণ ধর্মে জন্ম নেওয়ার প্রেক্ষিতে ব্রাহ্মণরা মনে করছে তারা নিচু বর্ণের সাথে টাচ করবে না, একসাথে খাওয়া দাওয়া করবে না, মেলামেশা করবে না, তাদের সাথে বিবাহের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। ব্রাহ্মণরা অন্য বর্ণের সাথে সহজে মেলামেশায়ও যেতে চায় না। কিন্তু মনে করে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ব্রাহ্মণ এসেছে, শূদ্র এসেছে, বৈশ্য, ক্ষত্রিয় এসেছে, তাহলে একটা ব্রাহ্মণের ছাত্রের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা করে বেঞ্চ রাখা হবে? অবশ্যই রাখা হবে না। এখন তার ধর্মের তো নিয়ম আছে যে সে অন্য নিচু বর্ণের সাথে মেলামেশা, সংস্পর্শ বা স্পর্শ যেটাই বলো যেতে পারবে না, কিন্তু সে তখন তো তার ধর্মের এই সংস্কারকে কিছুতে টেনে আনতে পারবে না। তাহলে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাকে কিন্তু তার সেই সংস্কার অস্বীকার করতে না পারলেও সেই সংস্কার থেকে সরে এসে তাকে কালচার মেনটেন করতে হবে। এরপরে আসো দ্বিতীয়ত গোষ্ঠী জীবনে সংস্কৃতির গুরুত্ব। গোষ্ঠী জীবনে সংস্কৃতির গুরুত্বের ক্ষেত্রে আমরা বোধের সৃষ্টি 1 নম্বর পয়েন্ট বলছি। সংস্কৃতি প্রতিটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে আমরা বোধের সৃষ্টি করে। সংস্কৃতি গোষ্ঠীর সদস্যদের সবাইকে প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। সুস্থ ও সাবলীল গোষ্ঠী জীবনের স্বার্থে গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা একান্ত অপরিহার্য। সংস্কৃতির মাধ্যমে এই ধরনের সহযোগিতামূলক পরিমণ্ডলের সৃষ্টি হয়। সংস্কৃতি মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত ও উদার করে। তোমার সংস্কৃতি, যেমন আমাদের ভাষা আমাদের একটি সংস্কৃতি।
বাংলাদেশে প্রত্যেকটা মানুষ বাংলা ভাষায় কথা বলে। এই বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের তো আর যদি 17 কোটি মানুষ হয়, তার ভেতরে 17 কোটি মানুষের ভেতরে কি এখানে নির্দিষ্ট করা আছে যে 12 কোটি তোমার বাংলা ভাষায় কথা বলবে আর 5 কোটি কথা বলবে মিশ্র ভাষায়? সেরকমটা তো হতে পারে না। 17 কোটি মানুষের সবাই এক কণ্ঠেই বলবে যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা বাঙালি। তাহলে এই যে ভাষার কথাটা বলতে গিয়ে আমরা বোধ নির্দিষ্ট করে একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশিকে বলবে না যে আমি বাংলা ভাষায় কথা বলি, তুমি তো বলো না। এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ সবার ভেতরে কিন্তু বাংলা ভাষায় কথা বলার একটা বোধ তৈরি হয় এবং এখানেই আমরা বোধের সৃষ্টি করে এই ভাষা অর্থাৎ সংস্কৃতি। এরপরে 2 নম্বর, সামাজিক সংহতি সংরক্ষণ। সংস্কৃতি সমাজ কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক শক্তি ও নিয়ামক। সামাজিক সংহতি শৃঙ্খলা সংরক্ষণের ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা অনন্য সাধারণ। পৃথিবীর যে কোনো দেশের সমাজ ব্যবস্থায় সংস্কৃতির গুরুত্ব সকল বিরোধ বিতর্কের অনেক ঊর্ধ্বে। সংস্কৃতি মানুষের সামাজিক সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করে, ফলে গোষ্ঠী জীবনের বন্ধন অটুট থাকে। এজন্য সংস্কৃতির কাছে গোষ্ঠী জীবনের ঋণ অস্বীকার করা যায় না। অর্থাৎ এখানে বলছে যে একটা গোষ্ঠীর মাঝে বা একটা সমাজে সংহতিবোধ সংরক্ষণের জন্য সংস্কৃতি ভূমিকা রাখে। সংহতিবোধ, তুমি যেটা ভাবছো আমিও সেটা ভাবছি, তুমি যেটাকে নেতিবাচক মনে করছো আমিও সেটাকে নেতিবাচক মনে করছি। এই যে বোধ, তোমাকে কখনো আমি আলাদা করে ভাববো না। তুমি যে অনুভূতিতে আছো, যেমন বাংলাদেশের সকল মানুষ মনে করছে যে আমরা স্বাধীন, আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন জাতি। এই ভাবনাটা কিন্তু এক ধরনের সংহতি। সবাই একই রকম ভাবছে, কেউ কিন্তু ভাববে না আমরা পরাধীন। তারপরে সবাই কিছুক্ষণ আগে বলেছি যে আমরা সবার আমাদের মাতৃভাষা বাংলা, কেউ বলবে না যে আমাদের মাতৃভাষা ইংরেজি বা ফার্সি বা হিন্দি বা উর্দু। সবাই বলবে আমাদের মাতৃভাষা বাংলা বা আমরা সবাই জাতিতে বাঙালি। তো এটাই একটা সংহতিবোধ। এবং আমরা মাছ ভাত খাই, এটা এই যে মানে একটা ফিল, এটা সংহতি। এবং এই সংহতি সংরক্ষণের জন্য আমাদের সংস্কৃতি খুব জোরালো ভূমিকা রাখে। আমরা এটা যে ভাবছি এটাই তো আমাদের সংস্কৃতি, আমাদের ভেতরের অনুভূতিটা। এরপরে জ্ঞানের পিপাসা বৃদ্ধি করে। জ্ঞানের পিপাসা বলতে সমাজের মানুষের জ্ঞান অর্জনের আগ্রহ নিরসনের ক্ষেত্রে সংস্কৃতি ভূমিকা রাখছে। গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংস্কৃতি চিন্তা চেতনা ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অভিপ্রেত অনুসন্ধিত সার সৃষ্টি করে। গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সংস্কৃতি ন্যায়নীতিবোধ, ধর্মবোধ, সৌন্দর্যবোধ প্রভৃতিকে উজ্জীবিত করে। এজন্য সাংস্কৃতিক ক্ষেত্রে যদি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন ঘটে, তবে তার প্রভাব প্রতিক্রিয়া গোটা ব্যক্তি জীবন ও গোষ্ঠী জীবনের উপর বিভিন্নভাবে প্রভাব পড়ে। সুস্থ গোষ্ঠী জীবন, তোমার এই পয়েন্টের আগে আমি জ্ঞানের পিপাসাটা আরেকটু ক্লিয়ার করছি। যেমন এখানে দেখো 4 নম্বর লাইন বলেছে, গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে সংস্কৃতি ন্যায়নীতিবোধ, ধর্মবোধ, সৌন্দর্যবোধ প্রভৃতিকে উজ্জীবিত করে। ন্যায়নীতিবোধ, ধর্মবোধ, সৌন্দর্যবোধ। তোমার ধর্মবোধ বলতে আমাদের বাংলাদেশে তো বেশ কয়েক ধর্মের মানুষ রয়েছে, প্রধানত সনাতন মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আরও কিছু উপবর্ণের উপধর্মের লোক রয়েছে। তো এক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম আমরা, যে তোমার যে যার ধর্ম পালন করবে, যার যার ধর্মীয় বিশ্বাস তার নিজের মনের ভেতরে থাকবে, কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না। এটাই হচ্ছে তোমার এক একটা মানুষের, যে আমি অন্যের ধর্মের অনুভূতিতে আঘাত করব না, যে যার ধর্ম পালন করবে। যেমন একটা বাক্য আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই জিনিসটাই হচ্ছে কালচার। ধর্ম যার যার উৎসব সবার হবে, সবাই একসাথে সমন্বয় ঘটাবে উৎসবে, কিন্তু বিশ্বাস কিন্তু যার যার। তুমি একটা প্রোগ্রামে গেলেই যে
যেমন সনাতন ধর্মের একজন মানুষ মুসলিম ধর্মের একটা ঈদ ফেস্টিভ্যালে একজনের বাসায় বা একটা প্রোগ্রামে আসলেই কিন্তু তিনি সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে যাচ্ছেন না। আবার মুসলিম ধর্মের কেউ সনাতন ধর্মের কোনো একটা প্রোগ্রামে গেলেই কিন্তু তিনি মুসলিম থেকে সনাতন ধর্মে চলে যাচ্ছে না। উৎসবে অংশ নিচ্ছে কিন্তু তার বিশ্বাসটা তার অন্তরে আছে। এটাই হচ্ছে ন্যায়বোধ বা ধর্মবোধ, বা অন্যায়কে প্রতিহত করব, ন্যায়ের জন্য কথা বলবো। এই জিনিসগুলো আমাদেরকে কালচার থেকে প্রভাবিত করে। তারপর 4 নম্বর, সুস্থ গোষ্ঠী জীবন সম্ভব করে। সুস্থ গোষ্ঠী জীবন বলতে যেটা বোঝায়, সামাজিক আদর্শ মূল্যবোধের ধারক ও বাহক হলে সংস্কৃতি, মানে ধারক ও বাহক হলো সংস্কৃতি। সংস্কৃতি গোষ্ঠী জীবনে ব্যক্তি মানুষের আচার ব্যবহারকে যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল করে তোলে। সাংস্কৃতিক নিয়ন্ত্রণ ব্যতিরেকে সমাজ জীবনকে টমাস হবসের কল্পিত ভয়াবহ প্রাকৃতিক অবস্থায় পরিণত হওয়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কে বলেছে? তোমার টমাস হবসের কল্পিত ভয়াবহ প্রাকৃতিক অবস্থায় পরিণত হওয়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বলছে যদি আমরা সংস্কৃতি নিয়ন্ত্রণ ছাড়া আমরা আমাদের প্রাকৃতিক অবস্থারকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারবো না। টমাস হবস সেটাই বলতে চেয়েছে যে আগে আমাদের কালচারকে নিয়ন্ত্রণ করতে হবে। সংস্কৃতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আচার আচরণকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যৌন জীবন প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতি গোষ্ঠীর সদস্যদের জন্য সুনির্দিষ্ট একটি পরিমণ্ডল সৃষ্টি করে। সংস্কৃতি সুস্থ সাবলীল গোষ্ঠী জীবনকে সম্ভব করে তোলে। মানুষের দায়িত্বহীন অসঙ্গত আচরণের উপর সংস্কৃতি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করে। তাছাড়া সংস্কৃতি গোষ্ঠীবদ্ধ জীবনে সামাজিক সম্পর্কের ধারাকে অটুট রাখে। এজন্য সংস্কৃতির অনুপস্থিতিতে গোষ্ঠী জীবনের অস্তিত্ব কল্পনা করা যায় না। সুস্থ গোষ্ঠী জীবনের জন্য বলছে সংস্কৃতির ভূমিকা বা প্রভাব রয়েছে। সুস্থ গোষ্ঠী জীবন যেমন তোমার যদি এরকমটা হয় যে তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে থাকতে পারবে, মানে নির্দিষ্ট করে পরিবারে থাকতে হবে এমনটা নেই। সেরকম কি কখনো হবে? প্রত্যেকটা মানুষের একটা পরিবার আছে এবং সে পরিবার ছাড়া অন্য জায়গায় থাকার মানেই তো হচ্ছে অনিয়ম করা এবং সমাজচ্যুত কাজ করছে। তো এক্ষেত্রে একটা গোষ্ঠী যদি সুস্থ থাকতে হয় তাকে কিছু কালচার মেনটেন করতে হবে, তার পরিবারের সাথে থাকতে হবে। পরিবার গঠন করতে হলে একটা স্বীকৃতির মধ্য দিয়ে আসতে হবে এবং সেই স্বীকৃতি হচ্ছে বিবাহ। তারপরে তুমি চাইলে কি বস্ত্রহীনভাবে বাহিরে চলে যেতে পারবে? বা বাংলাদেশের কালচার কি সেরকমই? যদি তুমি বলো আমেরিকান কালচার বা ইউরোপ কান্ট্রির কালচার, সেখানে পোশাক পরিচ্ছেদের যে ধরন, বাংলাদেশের পোশাক পরিচ্ছেদের তো সেরকম ধরন না। সেখানে কিছুটা নারী পুরুষ খোলামেলা পোশাক পরিধান করছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খোলামেলা পোশাক পরিধান করাটা এখনও মানুষ ততটা ভালোভাবে গ্রহণ করতে পারছে না। তো পোশাক পরিচ্ছেদ মানে বস্ত্র, তারপরে তুমি কোথায় থাকবে, কিভাবে থাকবে, সমাজ স্বীকৃত উপায়ে থাকছো কি না, কী ধরনের খাবার তুমি গ্রহণ করছো, তো এই বিষয়গুলো তোমার একটা কালচার এবং তোমার গোষ্ঠী জীবনকে সুস্থ বা সুন্দর করে রাখার জন্য এই কালচারটা তোমার প্রয়োজন। তৃতীয়ত, আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য। আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য বলতে যেটা বোঝায়, তোমার আন্তর্জাতিক ক্ষেত্রে সংস্কৃতি তোমার কিছু সম্পর্ক সংরক্ষণ করে। কি সম্পর্ক? যেমন আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সমাজের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটে, ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রীতি সম্পর্ক সৃষ্টি হয় এবং এই সম্পর্ক সংস্কৃতির প্রভাবে আরও দৃঢ়তর হয়। সুতরাং দেখা যায় সংস্কৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য সংহতি সৃষ্টির ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করে। যেমন বাংলাদেশের মাতৃভাষা, মানে 21শে ফেব্রুয়ারি, আমাদের সামনে 21শে ফেব্রুয়ারি আছে, মাতৃভাষা দিবস পালন
বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশও কিন্তু পালন করছে, কারণ এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে বাংলা ভাষা বাংলাদেশের কালচার, এখানে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, বাংলাদেশ ছাড়াও অন্য দেশ যখন এটাকে একযোগে পালন করছে, তখন তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, কারণ তারা আমাদের এই ভাষাকে শ্রদ্ধা জানাচ্ছে, আমাদের কালচারকে সম্মান জানাচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার আন্তর্জাতিক ক্ষেত্রে ঐক্য তৈরির একটা ভালো উপায়। তাহলে উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা এটা বলতে পারি যে পৃথিবীর প্রতিটি সমাজেই সংস্কৃতি রয়েছে এবং ব্যক্তি ও সমাজ উভয়ের উদ্দেশ্য পূরণ ও স্বার্থ সাধনের ক্ষেত্রে সংস্কৃতির সহায়ক ভূমিকা অনস্বীকার্য। সংস্কৃতি মানব সমাজের প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিপন্ন হয় এবং সংস্কৃতি সমাজকে প্রভাবিত করে, কিন্তু সমাজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে। সংস্কৃতি সমাজকে প্রভাবিত করে, কিন্তু সমাজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং রেখেছে, আগামীতেও রাখবে। তাহলে আজকের মতো আমরা এখানে আমাদের সংস্কৃতির সমাজ জীবনের সংস্কৃতির প্রভাবের আলোচনা শেষ করছি। আমরা 3টি ভাগে ভাগ করে আমাদের আলোচনা রেখেছি। আজকের মতো আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমাদের আলোচনা শেষ করা পর্যন্ত আল্লাহ হাফিজ।